সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের মানুষ স্যার, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ সহকারী শিক্ষক কেমিস্ট্রি। আজকে আমরা কেমিস্ট্রি বিষয়ে গাণিতিক রসায়ন নিয়ে একটি ক্লাস করব। গত ক্লাসে আমি অজৈব রসায়নের যে প্রাণ, যেটা বলেছিলাম পর্যায় সারণী, সেই পর্যায় সারণীটা আমি তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা উদ্দীপক থেকে শুরু করে আমাদের সকল জায়গায় কাজে লাগবে। সেজন্য আমি তোমাকে ওই দিন বলেছিলাম যে এটা আমরা সবসময় পর্যায় সারণীটা একটু দেখব, আমরা একটু সবসময় এটা অধ্যয়ন করার চেষ্টা করব। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাণিতিক রসায়ন। অর্থাৎ আমরা প্রথম ক্লাসে যে পুরো বইটাকে ক্লাসিফিকেশন করেছিলাম, সেখানে ইনঅর্গানিকের গাণিতিক অংশটাকে আলাদা করে রাখছিলাম। অর্থাৎ আমাদের পুরো বইটাতে যতগুলো চ্যাপ্টার আছে, ওইখানে যতগুলো গাণিতিক সমস্যা আছে, এগুলো আমি একসাথে আজকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসছি। এভাবে পড়লে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে মেজর দুইটা চ্যাপ্টার যেখানে আমাদের গাণিতিক সমস্যাগুলো রয়েছে, সেটা হচ্ছে 6 নম্বর অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, আর 8 নম্বর অধ্যায় রসায়ন ও শক্তি। যদিও আরও কিছু চ্যাপ্টারে দু একটা করে ছোট ছোট থাকতে পারে, সেগুলোকেও আমি এখানে নিয়ে আসছি। তো ঠিক আছে, শুরু করা যাক আজকের ক্লাস। শুরুতে আমরা 3 নম্বর অধ্যায়ের পরমাণুর গঠন চ্যাপ্টারের মধ্যে বোর পরমাণু মডেলে একটা গাণিতিক একটা সমীকরণ ছিল। 2 নম্বর বোর পরমাণু মডেলের যে 2 নম্বর স্বীকার্যটা ছিল, সেখানে তোমরা একটা সমীকরণ দেখতে পেলে যে MBr = NH/2π, যেখানে M হচ্ছে একটা নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রনের ভর, B হচ্ছে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ, যেটাকে আমরা কৌণিক বেগ বলি, আর হচ্ছে ওই নির্দিষ্ট শক্তি স্তরের ব্যাসার্ধ, আর N হচ্ছে শক্তি স্তরের সংখ্যাটা, আর H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটা আমরা ফিজিক্সেও প্লাঙ্কের ধ্রুবক হিসেবে ব্যবহার করি। আর পায়ের মান তো আমরা জানি। এই মানগুলো ব্যবহার করেই আমরা M এর মান, R এর মান, B এর মান, H এর মান যেটা বলে আমরা বের করতে পারবো। তো আমরা যদি একটা উদাহরণ সহকারে প্রশ্ন আকারে আমরা যদি পড়ি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি এখানে একটা প্রশ্ন তৈরি করলাম যে একটি মৌলের পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ হচ্ছে এত, 18.5 × 10⁻⁻11 মিটার। এতে পরিভ্রমণরত ইলেকট্রনের কৌণিক বেগ নির্ণয় করো। অর্থাৎ আমাকে B এর মান বের করতে বলল। তো এটার জন্য আমি কি কি জানি আগে সেটা আমরা লিখব। তো আমরা দেখতেছি যে এখান থেকেই আমাদের দেওয়া আছে ইলেকট্রনের ভর, সেটা লিখলাম। দেওয়া আছে, এটা দেওয়া থাকে না। আমরা কিছু কিছু জিনিস, যে টপিকসগুলো আমাদের ফিক্সড জানা থাকে, ধ্রুবক হিসাবে জানা থাকে, এটা আমাদেরকে দেওয়া থাকলেও হবে, আর না থাকলে আমরা নিচ থেকে লিখতে হবে। এখানে যে M এর মানটা, ইলেকট্রনের ভর, সেটা আমরা জানি 9.1 × 10⁻31 কেজি, কিন্তু আমাদের বইতে যেটা আছে সেটা গ্রামে দেওয়া, সেজন্য -28 লেখা ছিল। যেহেতু এটাতে কেজিতে রূপান্তর করছি, আমি 1000 দ্বারা এটাকে ভাগ করছি। তারপর হচ্ছে শক্তি স্তর, যেহেতু বললো তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, তো আমি তৃতীয় N এর মান 3 লিখব। তারপর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, আমার কক্ষপথের ব্যাসার্ধটা এখানে দেওয়া আছে, আর প্লাঙ্কের ধ্রুবকের মানটাও দেওয়া ছিল, বা আমাদেরকে নিচ থেকে লিখতে হবে। তারপর হচ্ছে পায়ের মানটা লিখলাম, আর আমাকে বের করতে হবে কৌণিক বেগ সমান কত। তো আমরা লিখব, আমরা জানি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান MBr = NH/2π। এখানে আমি B এর মানটা যেহেতু বের করতে হবে, বিটা রেখে বাকিটা আমি ডান দিকে নিয়ে আসলাম। তারপরে আমি সবগুলো ভ্যালু যদি এখানে বসাই আমি ক্যালকুলেটর ইউজ করে আমি B এর মানটা এটা পাবো।
অর্থাৎ 1.29929 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। অর্থাৎ এইটাই আমার এই 3 নম্বর শক্তি স্তরে পরিভ্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এইভাবে আমাকে যে কোনো একটা অজানা রাশির মান বের করতে বলবে আর বাকিগুলো দেওয়া থাকবে। তো আমরা এখানে এম এর মান বের করতে বলে ভিটা ওদিকে নিয়ে যাব, এম এর মান বের করব, আর এর মান বের করতে বলে এম ভিটা ওদিকে নিয়ে যাব, আর এর মান বের হয়ে যাবে। এভাবে আমরা সবগুলো ভ্যালুর একটা একটা মান বের করতে পারি। তো আমরা এখানে শুধু একটা করে উদাহরণ দিয়ে গেলাম, তোমরা বাকিগুলো প্র্যাকটিস করলেই পারবে আশা করি। তারপরে আমাদের যে গাণিতিক সমস্যাটা আছে সেটা হচ্ছে একই চ্যাপ্টারের যে পারমাণবিক ভর বা আপেক্ষিক ভর নির্ণয়ের অংশটা। তো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা হয়, এখানে একটা অনুপাত আকারে অর্থাৎ তুলনা করে সেটা করা হয়। আমরা যার পারমাণবিক ভর নির্ণয় করব তার শুরুতে একটি পরমাণুর ভর তোমাকে জানতে হবে। তো সেটা লিখবো আমরা উপরে, অর্থাৎ যে কোনো মৌলের একটি পরমাণুর ভর, আর যার সাথে তুলনা করব তার ভরটা লিখব নিচে। অর্থাৎ আমরা এখানে কার সাথে সম্পর্কে তুলনা করি, সেটা হচ্ছে কার্বনের 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 অর্থাৎ এই কার্বনের যে আইসোটোপগুলো আছে তার মধ্যে 12 ভর বিশিষ্ট আইসোটোপটার পারমাণবিক ভরের 12/1 এইটা দ্বারা যদি আমরা ভাগ করি ওই একটি মৌলের পরমাণুর ভরকে, তখন ওই মৌলের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা জানতে পারবো। তো নর্মালি আমরা অঙ্কগুলো কীভাবে করি, নর্মালি আমরা একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 এটা আমাদের একটা জানা মান আছে, সেটা হচ্ছে কত 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এটা আমরা জানি এটা আমরা সরাসরি লিখতে পারবো। আর যে মৌলের পারমাণবিক ভর বের করব তারটা তো আমাদেরকে জানতে হবে। তাহলে আমি তো সবগুলো মনে রাখা সম্ভব না। তাহলে আমি এখানে একটা টেকনিক করি, কি করি, যে মৌলের পারমাণবিক ভর নির্ণয় করব ওই মৌলের, আমরা তো বেশিরভাগ মৌলের আণবিক ভর জানাই আছে, পারমাণবিক ভর জানা আছে না, ওই পারমাণবিক ভরটাকে যদি আমরা তার অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো এটা হচ্ছে একটি পরমাণুর ভর। আমি আবার বলতেছি, যে কোনো মৌলের একটি পরমাণুর বের করার নিয়ম হচ্ছে আমরা যে পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর বের করব ওই মৌলের ভরটা আমি শুরু থেকে মনে করে জানি। যেমন অক্সিজেনের 16, তারপরে সোডিয়ামের 23, এই সংখ্যাটাকে আমি রেজাল্ট যদিও এটাই আসবে, কিন্তু ওই সংখ্যাটাকে আগে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে একটি পরমাণুর ভর। তাহলে এভাবে আমরা একটি পরমাণুর ভর জানবো। আর কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 ওইটা তো আমাদের জানাই আছে, এইটা দিয়ে ভাগ করবো, এটাকে দিলে আমরা ওই পূর্ণাঙ্গ আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাব। যেমন এখানে উদাহরণ হিসেবে আমি ব্যবহার করলাম অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর, তো দেখো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হলে আমাকে প্রথমে সমীকরণটা লিখতে হবে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1। দেখুন অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত, এখানে আমি লিখে ফেললাম মুখস্থ, কিন্তু সেটা তো আমার মনে থাকবে না। আমি এই সংখ্যাটা কীভাবে করব, আমি জানি অ্যালুমিনিয়ামের এই পারমাণবিক ভর হচ্ছে 27, শুরু থেকে জানি মনে করে মুখস্থ। তো এই 27টাকে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেবো, যেটা আগে বললাম, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ দিয়ে দিলে কী হবে, আমার এই একটি পরমাণুর ভরটা বের হয়ে গেল। এবার ওই সংখ্যাটাকে ভাগ দিব আমি এই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 যেটা এইটা দিয়ে, এটা তো আমার জানাই আছে। তাহলে আমি এই মূল সংখ্যাটা অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাব। এইভাবে আমরা প্রতিটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে আমাদের 3 নম্বর গাণিতিক, সেটা হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকেও আমরা আপেক্ষিক ভর নির্ণয় করতে পারি। এটাকে বলা হয় গড় আপেক্ষিক ভর। সেটা কীভাবে করা হয়, আমরা একটু আগে করছি কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 মানটা দিয়ে। এখন করব শতকরা সংযুক্তি থেকে, অর্থাৎ শতকরা সংযুক্তি দেওয়া থাকবে ওইটা থেকে। এটা কিভাবে করা হয়, নর্মালি এটা করা হয় একটি মৌলের প্রকৃতিতে মনে করি 2টি আইসোটোপ রয়েছে,
প্রথম আইসোটোপের ভর হচ্ছে পি, দ্বিতীয় আইসোটোপের ভর হচ্ছে কিউ। তাহলে প্রথম আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্যতা মনে করো m% পাওয়া যায়, আর দ্বিতীয় আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় n%। এটা আমার প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে আমি মৌলটির গড় আপেক্ষিক ভর নির্ণয়ের সূত্রটা হবে আমার PM প্লাস কিউএন, অর্থাৎ ভর গুণ প্রাপ্যতা প্লাস দ্বিতীয় পরমাণুর ভর গুণ প্রাপ্যতা ডিভাইডেড বাই 100। তাহলে এই যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে গড় আপেক্ষিক ভর। তো আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, যে আমাকে বলা হলো প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 ভর বিশিষ্ট, একটা হচ্ছে 37 ভর বিশিষ্ট। যেটা 35 ভর বিশিষ্ট এটা পাওয়া যায় 75% প্রকৃতিতে, আর যেটা 37 ভর বিশিষ্ট এটা পাওয়া যায় 25%। আমাকে এই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বললো। আমার এই যে সূত্রটা আছে এখানে দেওয়া আছে, যেগুলো এগুলো লিখবো, লিখে এই সূত্রের মধ্যে আমি মানগুলো বসাবো। যে আমার ভর হচ্ছে 35 আর প্রাপ্যতা 75, দ্বিতীয় অ্যাসিডের ভর হচ্ছে 37, প্রাপ্যতা 25, তারপরে 100 দ্বারা ভাগ করব, আমি পেয়ে গেলাম ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করার এভাবে দুইটা নিয়ম শিখলাম। তারপরে আমরা যদি এর পরের গাণিতিক সমস্যা চলে যাই, সেটা হচ্ছে মৌল সংক্রান্ত হিসাব। এখানে আমি উদাহরণগুলো দিই নেই, এখানে মূলত এমসিকিউতে এটা বেশি আসে, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া দিতে হবে। তো আমি মুখে যদি তোমাদেরকে মূল থিমটা বলে দিই, জিনিসটা হচ্ছে এরকম, যে কোনো পদার্থের 1 মোল মানে কি, অর্থাৎ ওই পদার্থটার গ্রাম আণবিক ভর, অর্থাৎ তার যে আণবিক ভরটা আসবে সেটাকে গ্রামে প্রকাশ করলে যা হবে তা। ওই ভরের মধ্যে কতটা অণু থাকে বলো তো? 6.023 × 10⁻23টি, যেটাকে তখন আমি অ্যাভোগাড্রোর সংখ্যা বলছিলাম। এটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো আবিষ্কার করছে, সেজন্য এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটাকে বড় হাতের এন দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। আর এই এতগুলো অণুর ভর কত? 22.4 লিটার। এখন আমি বরের সাথে অণুর সংখ্যা হিসাব করতে পারি, অণুর সাথে এই আয়তনের হিসাব করতে পারি। এটা ঐকিক নিয়মের মতো সাজালে হয়ে গেছে। যেমন তোমাকে যদি বলা হয় 5 গ্রাম পানিতে কয়টি অণু থাকে, তাহলে তুমি বলবা পানির আণবিক ভর হচ্ছে 18। তাহলে 18 গ্রামে থাকলেও এই এতগুলো, অর্থাৎ 6.023 × 10⁻23টি, আর 1 গ্রামে কতটি? 5 গ্রামে কতটি। যদি বলে 10 গ্রাম পানির আয়তন কত, তুমি বলবা 18 গ্রাম পানির আয়তন 22.4 লিটার, 1 গ্রামের কত আর 10 গ্রামের কত। এভাবে আমরা হিসাবগুলো করে ফেলতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্সটা এমসিকিউর জন্য। হ্যাঁ, তোমরা শুধু এই লাইনটা মনে রাখলে পারবে যে কোনো মোলের 1 মোল মানে হচ্ছে তার গ্রাম আণবিক ভর, এবং ওইখানে এতগুলো অণু থাকে, এবং তার আয়তন সবসময় 22.4 লিটারে হবে। ঠিক আছে, যদি সেটা 1 মোল হয়ে থাকে। তারপর আসতেছে আমাদের 5 নাম্বার এটা, সেটা হচ্ছে ঘনমাত্রার হিসাব। আমরা যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা হিসাব করতে পারি। তাহলে ঘনমাত্রা হিসাবটা করতে হলে, অর্থাৎ দ্রবণের মধ্যে যে দ্রব যোগ করব ওই দ্রবর ঘনত্বটা কতটুকু, তো সেটা করার জন্য একটা সমীকরণ আমাদের আছে, সেটা হচ্ছে W = SBm/1000, যেখানে ডব্লিউটা হচ্ছে আমরা যে দ্রব যোগ করব তার বর, এসটা হচ্ছে আমার দ্রবণের ঘনমাত্রা, ভি হচ্ছে দ্রবণটার আয়তন, আর এম হচ্ছে ওই দ্রবের গ্রাম আণবিক ভর। তাহলে আমরা যদি একটা উদাহরণের সাথে সেটা পড়ি, তাহলে আমরা বুঝব যে 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট যোগ করা হলো। আমি আবার বলতেছি, একটা দ্রবণ আছে, মনে করো পানি, সেটা কত গ্রাম? 250 গ্রাম, 50 ml আয়তনে দেওয়া আছে তো, আর 20 গ্রাম আমি সোডিয়াম কার্বনেট এর মধ্যে ঢালতে হবে। তাহলে দ্রবণের মোলারিটি কত হবে, অর্থাৎ ঘনমাত্রাটা কত হবে? ঘনমাত্রা একটা মোলারিটি, তো সেজন্য বলা হচ্ছে মোলারিটি কত হবে, অর্থাৎ তার ঘনত্ব কেমন হবে। তার মানে আমাকে এস এর মান বের করতে বললো। এবার আমরা কি করব? আমরা করব যে দেওয়া আছে দ্রবণের আয়তন হচ্ছে টোটাল 250 ml, আর দ্রবণের আণবিক ভর কত? আমি যেহেতু সোডিয়াম কার্বনেট নিলাম, তাহলে তার আণবিক ভরটা হবে 106। তারপর আমাকে বলল দ্রবের ভর, আমি যেটা যোগ করলাম কত গ্রাম করলাম? 20 গ্রাম যোগ করলাম। এই দ্রবণের ঘনমাত্রা কত হবে? তো আমি কি করব? সমীকরণটা লিখব, W = SBm/1000
1000। এখান থেকে আমি এস এর ভ্যালু বের হলে সেটা আসবে 0.75 মোলার, অর্থাৎ আমার এই দ্রবণের ঘনমাত্রা হবে 0.75। এখন এই প্রশ্নটা কতভাবে আসতে পারে? ঘনমাত্রা বের করতে বলতে পারে, পরিমাণ বের করতে বলতে পারে, আয়তন বের করতে বলতে পারে। আমরা যে কোনো যেটাই বলুক ওইটা ছাড়া বাকি ভ্যালুগুলো বসাইলে তো এটা পেয়ে যাই। ফিজিক্সে আমরা অঙ্কগুলো এভাবে করি না? ওইটাও সেম জিনিস, যে আমাকে যদি বলা হতো যে 0.75 মোলার ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে হলে আমাকে কত গ্রাম সোডিয়াম কার্বনেট যোগ করতে হবে, অর্থাৎ সরাসরি এটা বলাও থাকে না, বলা থাকে যে আমাকে 0.75 মোলার ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে কি করতে হবে, সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করতে কি করতে হবে, মানে আমাকে কত পরিমাণ যোগ করতে হবে। তখন আমরা কি করি? তখন বলি যে দেওয়া আছে ঘনমাত্রা 0.75 মোলার, তারপরে বলি যে আয়তন 250 ml, আণবিক ভর 106, তার মানে আমাকে যোগ করতে হবে হোয়াট, ডব্লিউ এর মান জানি না। এখানে আমি ডব্লিউ এর মানটা এদিকে রেখে সরাসরি আমরা যদি এখানে মানগুলো বসাই আমি সরাসরি ডব্লিউ এর মানটা পেয়ে যাব। তখন যা আসবে সেটাই হবে, ওই এই এত পরিমাণ যোগ করলে দ্রবণের ঘনমাত্রাটা এত হবে, শেষ। এখানে অবশ্যই বেশি আসবে। এভাবে আমরা এই গাণিতিক সমস্যাগুলো এখানে সলভ করতে পারি। তো তারপরে আমাদের আসতেছে শতকরা সংযুতির হিসেবগুলো। শতকরা সংযুক্তির হিসাব আমরা কিভাবে করি? শতকরা সংযুতি মানেটা কি? শতকরা সংযুতি মানে হচ্ছে যে একটি যৌগের মধ্যে কি কি উপাদানগুলো আছে এবং 100 গ্রামের মধ্যে সেটি কি পরিমাণে আছে। তো এটা আমরা নর্মালি ঐকিক নিয়ম ব্যবহার করি, কিন্তু ঐকিক নিয়মটাকে আমরা যদি শর্টকাটে একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসি তাহলে আমাদের লাইনটা আরও ছোট হয়ে যায়, মাত্র 3টা লাইন আমরা এটা কমপ্লিট করতে পারি। সেটা কি? যে শতকরা সংযুক্তি ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই যে যৌগটা আছে তার যৌগের আণবিক ভর ইন্টু 100। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি যে সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুক্তি নির্ণয় করো। ব্যাপারটা কি বোঝাতে হলে সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুক্তি মানে হচ্ছে তার যে উপাদান মৌল আছে অর্থাৎ হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, তাদের আলাদা আলাদা শতকরা পরিমাপটা কত সেটাই। তাহলে আমরা দেখব শুরুতে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, আমরা দেখব সেটা হচ্ছে 98। তাহলে আমি একটা একটা শুরু করি। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত? আমি বললাম প্রথমে লিখব মৌলটির পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর লিখলাম 1, তারপর লিখলো পরমাণুর সংখ্যা, দেখব যে হাইড্রোজেন যেহেতু এখানে 2টা পরমাণু আমি লিখব গুণ 2 আর ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর অর্থাৎ 98 গুণ 100। তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে 2.04, অর্থাৎ 100 গ্রামের মধ্যে আমার হাইড্রোজেন আছে 2.04। সেটা মূলত ঐকিক নিয়ম থেকে আসছিল। কিভাবে জানো? যে এই যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে টোটাল আণবিক ভর 98, তার মধ্যে হাইড্রোজেন কত গ্রাম? 2 গ্রাম, সালফার কত গ্রাম? 32 গ্রাম, অক্সিজেন কত গ্রাম? 16 গুণ 4 অর্থাৎ 64 গ্রাম। তাহলে তুমি লেখো যে 18 গ্রামের মধ্যে আমার হাইড্রোজেন আছে 2 গ্রাম, 1 গ্রামে কত? 100 গ্রামে কত? এটা তো এই লাইনটাই যে 98 মধ্যে 2 উপরে, 98 নিচে, আর 100 গ্রামের মধ্যে 100 উপরে চলে যাবে আবার। তাহলে ওই লাইনটাই কিন্তু এটা। আমরা যদি একটু ওই ঐকিক নিয়মটা মাথায় থাকে তাহলে আমরা এই লাইনটাও লিখতে পারবো। তারপর আমরা করব সালফারের শতকরা সংযুক্তি। সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের আণবিক ভর হচ্ছে 32, একটা আছে 1, 98 নিচে 100 দ্বারা যদি গুণ করি আমাদের রেজাল্ট আসবে 32.65। তারপর যদি বলি অক্সিজেনের শতকরা সংযুক্তি কত, তাহলেও সেম। কীভাবে হবে? যে ওই 16 অক্সিজেন, 4 হচ্ছে 4টা অণু আর 4টা পরমাণু আর হচ্ছে 98 দ্বারা ভাগ করলে এটা আসবে 65.30। তো শতকরা সংযুক্তি যেহেতু পার্সেন্টেজ হিসাব করে, তো আমরা শেষ পর্যন্ত শতকরা সংযুক্তিকে এভাবে পার্সেন্টেজ আকারে দেখাবো। এভাবে আমরা যে কোনো মৌলের তার উপাদানগুলো শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারি। এটা ততটা কঠিন কিছু না। আর এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়। তোমরা যদি একটু খেয়াল করো এই নির্ণয়টা প্রতিটা সিস্টেম কিন্তু একই রকম। তো আমরা কি করব? কিচ্ছু মুখস্থ করতে হবে না, শুধু সিস্টেমটা মাথায় রাখবো। তোমার সিস্টেম তোমাকে নিয়ে যাবে যৌগটা কী হবে। আমি বলে দিচ্ছি, শুরুতে স্থূল সংকেত নির্ণয় করতে হলে আমাকে শতকরা সংযুক্তি জানতে হবে, সেটা মাস্ট। তো শতকরা সংযুক্তি জানতে হবে আর আণবিক পারমাণবিক ভর জানতে হবে মৌলগুলোর। এই দুইটা দিলে আমার স্থূল সংকেত হয়ে গেল।
কিন্তু আণবিক সংকেত বের করতে হলে আমাকে একটু আণবিক ভরটাও জানতে হবে, তো সেটা আমার প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে হয়ে গেল। এখন ইদানিংকালে প্রশ্নগুলো একটু অ্যাডভান্স হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে সৃজনশীল প্রশ্নের শতকরা সংযুক্তিটা সরাসরি দেওয়া না থেকে ওরা একটা হিসাব দিয়ে রাখে। তো আমরা প্রায় ক্লাস 5-6-এ করছি না শতকরা হিসাব, ওই শতকরা হিসাবটা করে আমরা পার্সেন্টেজে আসতে পারলে আমাদের শতকরা পরিমাণ হয়ে গেল। যেমন তোমাদের এমন ছিল যে 20 গ্রামের একটা পদার্থ যার মধ্যে হাইড্রোজেন এত, অক্সিজেন এত, কার্বন এত, তখন তুমি কী করলা, 20 গ্রামে এত, 1 গ্রামে কত, 100 গ্রামে কত, তাহলে কার্বন হয়ে গেল। তারপর 20 গ্রামে হাইড্রোজেন এত, 100 গ্রামে কত হাইড্রোজেন হয়ে গেল। এইভাবে আমরা পার্সেন্টেজে বানাই নিতে হবে শুরুতে, যদি দেওয়া না থাকে। তো বানাই নিলে আমার শুরুতে শতকরা সংযুক্তিটা পেয়ে গেলাম। এক্সট্রা আমার লাগতে হবে যে মৌলগুলোর নিজ নিজ পারমাণবিক ভর। আর যদি আমার 100 না হয় তাহলে অপর মৌলটাকে আমরা 100 থেকে ওই যেগুলো দেওয়া থাকে এগুলো যোগ করে বিয়োগ করলে আমার অপর মৌলটা বের হয়ে যাবে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি যে গ্লুকোজের শতকরা সংযুক্তিতে কার্বনের পরিমাণ এত, হাইড্রোজেনের পরিমাণ এত, স্থূল সংকেত বের করো প্রথম কাজ। পরে হচ্ছে আণবিক ভর 180 হলে আণবিক সংকেত নির্ণয় করো। তো আমি দেখলাম এখানে যে দুইটা শতকরা সংযুক্তি দেওয়া আছে কার্বন হাইড্রোজেনের, ওইখানে তাদের পরিমাণটা 100 হয়নি, তার মানে আরও একটা উপাদান মিসিং আছে। তো গ্লুকোজের ক্ষেত্রে ওই উপাদানটা কে? অক্সিজেন। তো আমাদের তিনটা পরিমাণ জানা হয়ে গেল। অক্সিজেন হচ্ছে এত 53.33 আর কার্বন হাইড্রোজেন তো জানি। এখন প্রথম স্টেপ যে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। করলাম ভাগ, কার্বনের পরিমাণটাকে 12 দ্বারা ভাগ, হাইড্রোজেনটাকে 1 দ্বারা ভাগ, অক্সিজেনটাকে 16 দ্বারা ভাগ, পারমাণবিক ভর ভাগ করলে আমি 3টা ভাগফল পেলাম। এটা হচ্ছে প্রথম কাজ। এবার এই ভাগফলটাকে আমি কি করব? বলবো যে এই ভাগফলগুলোকে তাদের ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করো। তো ভাগফল দ্বারা ভাগ করে পাই কি পাবো? দেখো তো এখানে দুইটা হয়ে গেছে ক্ষুদ্রতম একই, তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা 3.33। তো পুরা এই কার্বনের ভাগফলটাকে 3.3 দিয়ে ভাগ করো, হাইড্রোজেনটাকে 3.3 দিয়ে ভাগ করো, অক্সিজেনটাকেও 3.3 দিয়ে ভাগ করো। ভাগ করলে আমি পূর্ণাঙ্গ সংখ্যা পেয়ে গেলাম। যদি পূর্ণাঙ্গ সংখ্যা না আসতো আমাকে নির্দিষ্ট পরিমাণ সংখ্যা গুণ করে পূর্ণাঙ্গ সংখ্যায় রূপান্তর করতে হতো। তো আমাদের বেশিরভাগ সময় পূর্ণাঙ্গ সংখ্যাই চলে আসে। তো এখানে যেহেতু পূর্ণাঙ্গ সংখ্যা আসছে আমি বলবো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের ক্ষুদ্রতম অনুপাতটা হলো 1:2:1। এই সংখ্যাটা যদি আমরা মৌলের সাথে বসাই দিই ওইটাই তার স্থূল সংকেত। দেখো তো কি হলো, C1H2O1। তার মানে কি 1 তো লিখতে হয় না, CH2O। এটা হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত দিয়ে যৌগ চেনা যায় না, কি করতে হবে আমাকে? আণবিক সংকেত বের করতে হবে। তো আণবিক সংকেত বের করতে হলে কি জানতে হবে? আণবিক ভর। আমাকে না বলা আছে আণবিক ভর 180। আমি কি করব এবার? দেখো আমি একটা নিয়ম জানতে হবে আমাকে, সেটা যে স্থূল সংকেতটা আণবিক সংকেতটা হয় স্থূল সংকেতের সরল গুণিতক, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা যেটা দিয়ে স্থূল সংকেতটাকে গুণ করলে ওইটা আণবিক সংকেত পাওয়া যাবে। তাহলে এই সংখ্যাটা তো আমাকে জানতে হবে। তাহলে গাণিতিকভাবে প্রকাশ করি কীভাবে আমরা সেটা? আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইন্টু n। এখন আমাকে n এর মানটা বের করতে হবে। তো n এর মান বের করতে হলে আমাকে সংখ্যায় চলে যেতে হবে। সংখ্যায় চলে যেতে হলে আমাকে ভরের আলোচনা চলে যেতে হবে। দেখো আমার টেকনিক, আণবিক সংকেত স্থূল সংকেত ইন্টু n। আমি এদিকে সংকেতটাকে ভরে রূপান্তর করে ফেলবো। দেখো কীভাবে করলাম। এই যে আণবিক সংকেত মানে এই যৌগটির প্রকৃত আণবিক ভর ইকুয়াল টু স্থূল সংকেত মানে স্থূল সংকেতের আণবিক ভর গুণ n। দুটো কিন্তু সমানই হবে। তাইলে অর্থাৎ n ইকুয়াল টু প্রকৃত আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। তাহলে আমি স্থূল সংকেতটা তো জানা আছে CH2O, তো কার্বন 12, H তো 1, আর দুইটা আছে 2 গুণ যোগ 16 30 আসলো। তাহলে আসলো কত? 30। তাহলে এখন আমাকে কি করতে হবে? এই n এর মানটা বের করার জন্য এই প্রকৃত আণবিক ভরটা অর্থাৎ 180কে 30 দিয়ে ভাগ দিতে হবে। আমি রেজাল্ট পেয়ে গেলাম কত? 6। অর্থাৎ আমি n এর মান পেয়ে গেলাম কত? পেয়ে গেলাম 6। তার মানে এবার আমি এই ওই আগের স্থূল সংকেতের মধ্যে n এর মানটাকে 6 বসাই দেব, যেখানে এই যে এখানে 6 বসাই দেব। তাহলে স্থূল সংকেতের মধ্যে যদি আমি 6 বসাই দেই যে CH2O ইন্টু 6, তাহলে 6 দ্বারা যদি পুরোটাকে আমরা গুণ করে দেই তাহলে C6H12O6 পেয়ে গেলাম। তার মানে কী হলো ব্যাপারটা? আমি গ্লুকোজের আণবিক সংকেতও জেনে গেলাম। ঠিক আছে, এভাবে আমরা আরও প্র্যাকটিস করতে পারি অনেকগুলো উদাহরণ দিয়ে আমাদের গাইড থেকে, আমাদের বই থেকে। তাইলে ব্যাপারটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমাদের গাণিতিক যে আরেকটা সমস্যা আসছে সেটা হচ্ছে বিক্রিয়া সংক্রান্ত সমস্যা। খুবই গুরুত্বপূর্ণ
বিক্রিয়া সংক্রান্ত সমস্যা, এটা মানেটা কি? এটা হচ্ছে এখানে তোমাকে বিক্রিয়া ভিত্তিক হিসাবটা করতে হবে। এটা দিয়ে আমি ভর হিসাব করতে পারি, আয়তন হিসাব করতে পারি, লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে পারি। সেটা কেমন? একটা বিক্রিয়া আমাকে এই প্রশ্নের মধ্যে বিক্রিয়া একটা আসবে, ওই বিক্রিয়াটার হিসাবগুলো করে আমি হয়ে গেছে। দেখো আমি একটা স্যাম্পল এখানে দিলাম যে 250 ml দ্রবণে 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট রয়েছে। এতে যদি আমি 25 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তাহলে দ্রবণের লিমিটিং বিক্রিয়ক কে হবে, অর্থাৎ কোনটা আগে পুড়িয়ে যাবে। আমি দেখি কার জন্য কে কত লাগবে, এরপর দেখব কার পরিমাণটা কম, সেই লিমিটিং বিক্রিয়ক। এটা হচ্ছে পরিমাণ দিয়ে করা। আমাকে আয়তনের অঙ্ক করা হতে পারে, ভরের অঙ্ক করা হতে পারে। তো যেহেতু আমি এখানে ভর দিয়ে ব্যাপারটা করব, এই জন্য শুরুতে যার যার সাথে যার যার তুলনা, যেমন সোডিয়াম কার্বনেটের সাথে তুলনা করা হয়েছে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সোডিয়াম কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে বিক্রিয়া, আমাকে সেই বিক্রিয়াটা আগে সমতা আকারে লিখে ফেলতে হবে। আমি লিখে ফেললাম। লেখার ক্ষেত্রে দেখলাম এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 2 গুণ করতে হয়। এই পরের অংশটা কিন্তু আমার হিসাবে না করলেও চলবে। আমি দেখলাম যে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 আর হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 35.36.5, আর যেহেতু 2 অণু সেটা 73 হয়ে গেল। তাহলে আমি দেখলাম যে এটা 106 এর সাথে এটা 73 লাগতেছে। হিসাবটা দেখো কীভাবে হচ্ছে। এটা নর্মালি সমতাকৃত সমীকরণ থেকে পাচ্ছি, এটা 106 গ্রামের জন্য এটা লাগতেছে 73 গ্রাম। তাহলে দেখো এটা 106 এর জন্য বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডের সাথে, আর 1 গ্রাম বিক্রিয়া করে এতর সাথে। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? 26.5 সোডিয়াম কার্বনেট দেওয়া আছে। তো 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে মূলত 18.25 গ্রামের সাথে। কিন্তু আমার প্রশ্ন তো বেশি দেওয়া আছে 25 গ্রাম, তাহলে অবশিষ্ট থাকবে। তার মানে কোনটা আগে শেষ হয়ে যাবে? সোডিয়াম কার্বনেট হয়ে গেল। সোডিয়াম কার্বনেট লিমিটিং বিক্রিয়া। তাহলে আমরা কি লিখব? যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড বেশি দেওয়া আছে অর্থাৎ 25 গ্রাম, তাহলে এটাই আমার অবশিষ্ট থেকে যাবে। তাহলে কোনটা শেষ হয়ে গেল? সোডিয়াম কার্বনেট। সুতরাং সোডিয়াম কার্বনেট লিমিটিং বিকারক। কিন্তু তোমাদের গাইড একটাতে পাইলাম আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে লিমিটিং বিকারক বানিয়ে রাখছে। এটা ভুল আছে, সেজন্য এটাকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, এভাবে আমরা অন্য প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। আর আরেকটা প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা যেমন লিমিটিং বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা পূর্ণাঙ্গ প্রশ্ন হয়ে যায়, ড্যালেসটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই টাইপের। ড্যালেসটা মানে কি? ড্যালেস মানে হচ্ছে তাপ শক্তির পরিবর্তন, অর্থাৎ একটি বিক্রিয়া কি তাপারী নাকি তাপ উৎপাদী, সেটা আমরা এই ড্যালেসের মান নির্ণয়ের মাধ্যমে করতে পারি। এটা হচ্ছে 8ম অধ্যায়ের অঙ্ক, যেটা ওই যে রাসায়নিক বন্ধন ও রাসায়নিক শক্তি চ্যাপ্টারটাকে আর কি, ওইখানের মধ্যে এই ড্যালেসের সংক্রান্ত অঙ্কগুলো আছে। খুবই সিম্পল, শুধু হিসাবটা একটু জানা রাখলে হয় তোমার। এক্ষেত্রে বিক্রিয়াগুলোকে গাঠনিক আকারে লিখতে হয়, আর বন্ধন শক্তির মানগুলো তোমার দেওয়া থাকবে। তারপর আমরা কতগুলো বন্ধন শক্তির মান মুখস্থ করতে হবে, এগুলো এমসিকিউতে আসে। যেমন কার্বন অক্সিজেনের মান কত, অক্সিজেনের বন্ধন শক্তির মান কত, কার্বন হাইড্রোজেনের মান কত, অক্সিজেন হাইড্রোজেনের মান কত, এগুলি সচরাচর সেগুলা সৃজনশীলে দেওয়া থাকে, প্রশ্ন দেওয়া থাকবে। তো আমি একটা প্রশ্নের মাধ্যমে যদি সেটা আলোচনা করি, দেখব যে মিথেনের দহন বিক্রিয়ায় ড্যালেসের পরিবর্তন হিসাব করো। অর্থাৎ মিথেনের দহন বিক্রিয়াটা কি তাপ উৎপাদী না তাপহারী, সেটা ব্যাখ্যা করতে বলছে আমাকে। তো আমি প্রথমে মিথেনের দহন বিক্রিয়াটা লিখব, লিখে আমি কি করে ফেলবো? সমতা করে ফেলবো। করলে আমার হবেটা কি হবে দেখো। এবার আমি এই সমীকরণটাকে গাঠনিক আকারে লিখব। যেহেতু আমার এটা সরল একটা সমীকরণ, এখানে গাঠনিকটা আমি আর ওইরকমভাবে দেখালাম না, তোমরা কিন্তু গাঠনিক আকারে অবশ্যই লিখতে হবে। তাহলে এখানে এই মিথেনকে গাঠনিক আকারে সাজালে কি হয়? কার্বনটা মাঝে চারদিকে 4টা হাইড্রোজেন, তার মানে কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন 4টা বন্ধন হলো। এই জন্য আমি লিখলাম কার্বন হাইড্রোজেন 4টা বন্ধন। তারপর লিখলাম অক্সিজেন অক্সিজেন 2টা বন্ধন। এই যে সামনে 2 আছে, এখানে অক্সিজেন নিজেদের মধ্যে এভাবে বন্ধন, তার মানে অক্সিজেন 2টা বন্ধন। তারপরে কার্বন অক্সিজেন আণবিক ভর কেমন, এই আণবিক গাঠনিক সংকেত কেমন, এভাবে। তার মানে কার্বন অক্সিজেন এদিকে একটা বন্ধন, কার্বন অক্সিজেন এদিকে একটা বন্ধন। পানির গাঠনিক সংকেত কেমন? HOH। তার মানে এখানে দেখো তো OH এদিকে একটা, OH এদিকে একটা, তার বাইরে 2। তো টোটাল হিসাব করে এবার এখানে OH বন্ধন 4টা, এখানে অক্সিজেন বন্ধন 2টা, এখানে কার্বন অক্সিজেন বন্ধন 2টা, এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, এখানে ভিতরে 2টা বাইরে 2টা, 4টা। তাহলে আমাদের হিসাবটা চলে আসছে। এবার আমরা মূল হিসাবে চলে যাই, যে কি এখানে কার্বন হাইড্রোজেন বন্ধনটা এবং অক্সিজেন বন্ধনটা ভাঙবে,
আর গঠিত হবে কার্বন অক্সিজেন আর অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা। তাহলে ভাঙতে আমার শক্তি দিতে হবে আর গড়তে শক্তি উৎপন্ন হবে, নির্গত হবে। তাহলে বলো তুমি যে বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রদত্ত শক্তি, সেটাকে আমরা যদি B1 দ্বারা প্রকাশ করি, তো এই 4টা বন্ধন ভাঙতে হবে যোগ এই 2টা বন্ধন ভাঙতে হবে। তাহলে 4 গুণ কার্বন অক্সিজেন হাইড্রোজেনের মানটা লেখো আর 2 গুণ অক্সিজেন অক্সিজেনের বন্ধন শক্তির মানটা লেখো। আমি মোট পেলাম 2652 কিলোজুল পার মোল। অর্থাৎ বিক্রিয়কের বন্ধন ভাঙতে আমার এই পরিমাণ শক্তি দিতে হবে। আর উৎপাদের বন্ধন করতে মোট নির্গত শক্তি B2 সমান এই 2টা শক্তি আর এই 2টা শক্তির আলোচনা। তাহলে 2 ইন্টু এই কার্বন অক্সিজেন আর 4 ইন্টু অক্সিজেন হাইড্রোজেন। তাহলে মানটা বসাই দিই, 2 গুণ কার্বন অক্সিজেন মান হচ্ছে 724 আর অক্সিজেন হাইড্রোজেন মান হচ্ছে 464। আমি যোগ করে পাবো 3304 কিলোজুল পার মোল। এবার আমাকে বিয়োগ করতে হবে। সূত্র মতে ডেল এস ইকুয়াল টু B1 মাইনাস B2, অর্থাৎ বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রদত্ত শক্তি মাইনাস উৎপাদের বন্ধন করতে মোট নির্গত শক্তি। বিয়োগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস রেজাল্ট পাবো, অর্থাৎ আমার এটা বড়। তাহলে মাইনাস 652 কিলোজুল পার মোল। তার মানে ডেল এস এর মান যখন মাইনাস হয় তখন বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী, আর ডেল এস এর মান যখন প্লাস হয় তখন বিক্রিয়াটা হবে তাপ হারি। এখানে যেহেতু মাইনাস আসছে সুতরাং বিক্রিয়াটি তাপ উৎপাদী। তা আমাকে যদি বলে বিক্রিয়াটি তাপ হারি না তাপ উৎপাদী, তখন আমি কী করব? তখন বলবো বিক্রিয়াটি তাপ উৎপাদী যেহেতু মাইনাস আসছে। আর যদি বলে ডেল এস এর মান নির্ণয় করো তাহলে আমি এখানেই শেষ করে দেবো। তো এভাবে আমাদের ডেল এস এর মান নির্ণয় করতে পারে, বলতে পারে, অথবা ডেল এস এর মান দেওয়া থাকে আমাকে যে কোনো একটা বন্ধন শক্তির মান বের করতে বলে। তখন আমরা এই সমীকরণে ডেল এস ইকুয়াল টু ডেল এস এর মানটা বসে আর B1 B2 মানগুলো বসে যে বন্ধন শক্তির মানটা খালি থাকবে ওইটা আমরা বের করে ফেলতে পারবো। এভাবে যদি আমরা এই সংক্রান্ত সমস্ত গাণিতিক সমস্যাগুলো প্র্যাকটিস করি, আশা করি আমরা এটা বুঝতে অসুবিধা হবে না। তো ঠিক আছে, আমরা আজকে মোটামুটি এই আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টারের কেমিস্ট্রি বিষয়ের যে চ্যাপ্টারগুলো আছে গাণিতিক অংশটাকে মোটামুটি এক জায়গায় নিয়ে আসতে পারছি। আশা করি তোমরাও বুঝতে পারছো। তো ভবিষ্যতে তোমরা, আমি তো একটা করে উদাহরণ দিলাম, তোমরা এই পয়েন্টগুলোকে একটু এলাবোরেট করে প্রতিটি উদাহরণগুলো যেগুলো বোর্ডে আসছে বা আমাদের বইতে আছে এগুলো যদি সিরিয়ালে আমরা পয়েন্ট করে করে কোন সমীকরণের সাথে মিল রেখে কোন অঙ্কগুলো করতে হবে, এভাবে যদি আমরা মিলে সিরিয়ালবদ্ধ করে ফেলি, একটা গাণিতিক নোট করে ফেলি, আশা করি আমাদের এই সৃজনশীলের অর্ধেক কভার হয়ে যাবে। কারণ কি বর্তমান সময়ে আমরা যেদিকে যাচ্ছি বেশিরভাগ গাণিতিক টার্মগুলোকে টাচ করা হয়। সেজন্য আমি আগে থেকে তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে তোমরা গাণিতিকগুলোকে ছাড়বা না। গাণিতিক আইটেমগুলো ছাড়া সৃজনশীল অ্যান্সার করাটা কঠিন হয়ে যাবে। কমপক্ষে অর্ধেকের চেয়ে হয়তো একটু কম পাবে, কিন্তু মোটামুটি অর্ধেকের মতো গাণিতিক টার্মই থাকবে। সেজন্য আমরা এই গাণিতিক অংশটাকে যদি ভালো মতো আয়ত্ত নিয়ে আসি, আশা করি তোমাদের সমস্যা হবে না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।